হ্যালো বন্ধুরা, একটি চীনা এআই ডিপসিক যা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আমেরিকান প্রযুক্তি কোম্পানি এবং মার্কিন শেয়ার বাজার এতটাই হতবাক হয়েছে যে তারা কখনো কল্পনাও করতে পারেনি। The release of DeepSeek AI from the Chinese company should be a wake-up call. এটি আসলে 20 জানুয়ারি 2025 তারিখের ঘটনা। একটি চীনা গবেষণা ল্যাব তাদের এআই চ্যাটবট চালু করে, যার নাম ডিপসিক R1। এর সাথে তারা এর রিলেটেড রিসার্চ পেপারগুলো পাবলিশ করে, যেখানে তারা বলেছে যে এই চ্যাটবটটি ম্যাথ এবং রিজনিং এ বিশ্বের সবচেয়ে উন্নত চ্যাটবটগুলির চেয়ে অনেক ভালো। তার মানে বলতে পারেন ওপেন এআই এর চ্যাট জিপিটি ও 1 মডেল, মেটার লামা, গুগলের জেমিনি অ্যাডভান্সড প্রতিটিকে পিছনে ফেলে দিয়েছে। ডিপসিক পারফরমেন্সের দিক থেকে সেরা, এটি সবচেয়ে দক্ষ এবং এটি তৈরি করতে সময় এবং অর্থ খুব সামান্য লেগেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এটি ব্যবহার করা আমাদের সকলের জন্য সম্পূর্ণ ফ্রি। অন্যদিকে ওপেন এআই তার চ্যাট জিপিটি ও 1 প্রো মডেল ব্যবহার করার জন্য প্রতি মাসে $200 চার্জ করে। শুধু তাই নয়, ডিপসিককে ট্রেন করার জন্য খরচ প্রায় $5.6 মিলিয়ন বলে জানা যাচ্ছে। যদিও অন্যান্য আমেরিকান কোম্পানিগুলি ওপেন এআই, মেটা বা গুগল যাই হোক না কেন তাদের এআই মডেল তৈরি করতে কোটি কোটি ডলার খরচ করছে, অথচ কিছুদিন আগে যখন ওপেন এআই এর ফাউন্ডার স্যাম অল্টম্যানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে চ্যাট জিপিটির মতো এআই মডেলগুলি কি ভারতীয়রা তৈরি করতে পারে, 100 million, but let's say 10 million, could actually build something truly substantial. But if you want to build foundational models, how should we think about that? With, not 100 million, but let's say 10 million, could actually build something truly substantial. তিনি অহংকারীভাবে উত্তর দিয়েছিলেন যে তারা ছাড়া কেউ এটা করতে পারবে না। সবাই চেষ্টা করতে পারে, কিন্তু এটি আশাহীন হবে। It's totally hopeless to compete with us on training foundation models you shouldn't try, and it's your job to try anyway. আজ স্যাম হয়তো হতাশজনক বোধ করছেন, কারণ ডিপসিক চালু হওয়ার মাত্র এক সপ্তাহ পরে ডিপসিক অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোরে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হয়ে উঠেছে। এটি চ্যাট জিপিটিকেও পিছনে ফেলে দিয়েছে। পরের দিন ভারত এবং অন্যান্য দেশেও এটি অ্যাপ স্টোরের 1 নম্বর অ্যাপ হয়ে উঠেছে এবং 27 জানুয়ারি আস্তে আস্তে আমেরিকান আর্থিক বাজারে আগুন লেগে যায়। The launch of DeepSeek, which is a Chinese-built chatbot, immediately rattled investors and wiped a staggering $1 trillion off the US tech index. ডিপসিক চালু হওয়ার আগে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি ছিল এনভিডিয়া, যার মূল্য ছিল $3.5 ট্রিলিয়ন, কিন্তু মাত্র একদিনে এটি $2.9 ট্রিলিয়ন নেমে এসেছে। এটি একটি কম্পিউটার চিপ তৈরির কোম্পানি। এআই কে ট্রেন এবং অপারেট করতে ব্যবহার করা হয় এই ধরনের কম্পিউটারগুলির জন্য চিপ তৈরি করে থাকে। একই দিনে এনভিডিয়া এর শেয়ার 17% কমে যায় এবং এর মূল্যায়ন $589 বিলিয়ন কমে যায়। এটি ইতিহাসে যে কোনো কোম্পানির জন্য সবচেয়ে বড় ক্ষতি। মার্কিন প্রযুক্তি টেক কোম্পানিগুলির নাসডাক এর শেয়ার 3.1% কমে যায়। কিন্তু কেন এনভিডিয়া এর এত বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল তা এই ভিডিওতে আমরা পরে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু তার আগে আসুন জেনে নেওয়া যাক ডিপসিকের পিছনে কি গল্প রয়েছে। এই এআই কোথা থেকে এসেছে এবং কেন এটি পুরো বিশ্বকে হতবাক করে রেখে দিয়েছে। ডিপসিক তৈরির পুরো ক্রেডিট যায় 40 বছর বয়সে একজন চীনা উদ্যোক্তা লিয়াং ওয়েনফেংকে। তার মুখটা ভালো করে দেখে রাখুন, কারণ আপনি তাকে কোথাও দেখতে পাবেন না। তিনি খুব কম লোকজনের সামনে আসেন এবং তার পরিচয় গোপন রাখতে পছন্দ করেন। তার জীবন এবং ইতিহাস সম্পর্কে খুব বেশি তথ্য জনসাধারণের কাছে নেই। কিন্তু আমরা এইটুকু জানি যে 2015 সালে তিনি হাইফ্লায়ার নামে একটি হেজ ফান্ড বানিয়েছিলেন, যা ম্যাথ এবং এআই ব্যবহার করত ইনভেস্ট করার জন্য। 2019 সালে তিনি হাইফ্লায়ার এআই তৈরি করেছিলেন এআই এর অ্যালগরিদম নিয়ে রিসার্চ করার জন্য। 2023 সালের মে মাসের দিকে তিনি তার হেজ ফান্ড থেকে উপার্জিত অর্থ কাজে লাগাতেন একটি সাইড প্রজেক্ট, একটি এআই মডেল তৈরি করার জন্য। লিয়াং বলেছিলেন যে কেবল বৈজ্ঞানিক কৌতূহলের কারণে তিনি নিজের একটি এআই মডেল তৈরি করতে চেয়েছিলেন, যা বিশ্বের সমস্ত এআই মডেলের চেয়ে ভালো হবে। তিনি কোনো প্রফিট এখান থেকে ইনকাম করতে চাননি। এই এআই মডেল তৈরি করার জন্য যখন তিনি তার গবেষণা দল বানাচ্ছিলেন, তখন তিনি ইঞ্জিনিয়ারদের নিয়োগ করেননি। তিনি ইঞ্জিনিয়ারদের পরিবর্তে চীনের টপ ইউনিভার্সিটিগুলির পিএইচডি স্কলারদের নিয়োগ করেছিলেন। তারা এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিশ্বের সবচেয়ে কঠিন প্রশ্নগুলি ব্যবহার করেছিলেন এবং 2 বছরের মধ্যে মাত্র কয়েক মিলিয়ন ডলার খরচ করেই তারা ডিপসিক R1 মডেল লঞ্চ করেছিলেন। এটি তৈরিতে মাত্র 200 জন লোক জড়িত ছিল এবং 95% লোক 30 বছরের কম বয়সী ছিল। It's super impressive. I think we should take the development out of China very, very seriously. DeepSeek just taught us that the answer is less than people thought. You don't need as much cash as we once. এটিকে ওপেন এআই এর মতো একটি কোম্পানির সাথে তুলনা করুন, যার 3500 জনেরও বেশি কর্মচারী রয়েছে। আজ ডিপসিক হলো চীনের একমাত্র এআই ফান্ড, যা বাইদু, আলিবাবা এবং বাইট র্যান্সের মতো টেক জায়ান্টের দ্বারা অর্থায়ন করা হয় না। এর আর্কিটেকচার বোঝা দরকার। ডিপসিক হলো একটি চেইন অফ থট মডেল, ঠিক ওপেন এআই এর চ্যাট জিপিটি ও 1 মডেলের মতো। ওটাও একটি চেইন অফ থট মডেল। নামকরণ বেশ বিভ্রান্তিকর হতে পারে, কারণ চ্যাট জিপিটির মডেলগুলির জন্য অদ্ভুত নামকরণের ব্যবস্থা রয়েছে। এগুলি একে অপরের সাথে বেশ মিল রয়েছে। আপনাদের বোঝার জন্য বলে দিই যে 2022 সালের নভেম্বরে হয়েছিল
প্রথম সার্বজনীনভাবে চালু হওয়া মডেলটি ছিল চ্যাট জিপিটি 3 এবং তারপরে 2023 সালের মার্চ মাসে তারা চ্যাট জিপিটি 4 চালু করেছিল। এটি চ্যাট জিপিটি 3 এর চেয়ে অনেক ভালো ছিল এবং তারপরে 2024 সালের মে মাসে আমরা চ্যাট জিপিটি 4o পেয়েছি, যা চ্যাট জিপিটি 4 এর একটি মাল্টি মডেল ভার্সন ছিল। এটাতে আপনি কেবল টেক্সট ব্যবহার করে যে এর সাথে চ্যাট করতে পারবেন তা না, আপনি এর সাথে ভয়েস দিয়েও কথা বলতে পারবেন, ছবি পাঠাতে পারবেন, এটি ছবি বিশ্লেষণও করে দিতে পারে, এমনকি আপনার জন্য ছবি তৈরিও করতে পারে। এই কারণে এটিকে মাল্টি মডেল বলা হয়। তারপর 12 সেপ্টেম্বর 2024 তারিখে ওপেন এআই তার O1 মডেল চালু করে। এটি ছিল প্রথম চেইন অফ থট এর উপর ভিত্তি করে তৈরি প্রথম মডেল। আপনি যখন প্রশ্ন জিজ্ঞাসা করতেন, এটি উত্তর দেওয়ার সময় চিন্তা করার চেষ্টা করত। এখানে চিন্তা বলতে আমরা বোঝাতে চাই, যখনই এটি একটি উত্তর তৈরি করে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করত, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে এটি সম্ভাব্য পাল্টা প্রশ্নগুলি সম্পর্কে চিন্তা করত, যাতে এটির দ্বারা তৈরি করা উত্তরটি উন্নত করা যায় কিনা তা পরীক্ষা করত। প্রতিটি উত্তর বিশ্লেষণ করত বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে। এটিকেই চেইন অফ থট বলা হয়ে থাকে। এটি মানুষের রিজনিং প্রসেসকে কপি করার চেষ্টা বলা হয়ে থাকে। উদাহরণস্বরূপ, যদি আপনি চ্যাট জিপিটি 4o কে জিজ্ঞাসা করেন 9.11 এবং 9.9 এর মধ্যে কোনটি বড়, এটি খুব বেশি চিন্তা না করে উত্তর দেয় যে 9.11 9.9 এর চেয়ে বড়, যা ভুল। কিন্তু যখন আপনি চ্যাট জিপিটি O1 কে একই প্রশ্ন জিজ্ঞাসা করেন, এটি প্রথমে চিন্তা করে আপনাকে উত্তর দেওয়ার আগে এটি নিজেই নিজেকে পাল্টা প্রশ্ন করে উত্তরটি সঠিক কিনা। আমার ক্ষেত্রে এটি 18 সেকেন্ড ধরে চিন্তা করে, কিন্তু চূড়ান্ত উত্তরটি সঠিক ছিল 9.9 আসলে বড়। আপনি যদি ডিপসিককে একই জিনিস জিজ্ঞাসা করেন, আপনি সঠিক উত্তর পাবেন। পুরনো এআই মডেলগুলির এটি একটি বিশাল ত্রুটি ছিল, কিন্তু চেইন অফ থট এখন এই ত্রুটিটি দূর করেছে। এই কারণেই O1 এবং ডিপসিক এর মতো মডেলগুলিকে অ্যাডভান্সড রিজনিং মডেল বলা হচ্ছে। তারা যুক্তিসঙ্গতভাবে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেক ভালো। ডিপসিকের আরেকটি ইতিবাচক দিক হলো এটি আপনাকে ঠিক কী ভাবছে তা দেখায়, ধাপে ধাপে এবং বিস্তারিতভাবে উত্তর দেওয়ার আগে। যেমন আমি এটিকে গিভ মি ওয়ান অরিজিনাল ইনসাইট অ্যাবাউট হিউম্যানস দেওয়ার জন্য বলেছিলাম, তাই এটি ভাবতে শুরু করে এবং এটি নিজেকে পাল্টা জবাব দেয়, হয়তো আমার আরও গভীরভাবে ভাবা উচিত। যদি আপনি এর উত্তরটি অনুসরণ করেন, আপনি যে কোনো সময় ভিডিওটি পড়ার জন্য থামাতে পারেন। আপনি লক্ষ্য করবেন যে এটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে। আপনি ফাইনাল উত্তর পাওয়ার আগে অবধি স্ক্রিনে এই প্রক্রিয়াটি চলতে থাকে। এটি অনেকক্ষণ চিন্তা করে এবং এটি যে অসংখ্য সম্ভাবনা বিবেচনা করে সেগুলি দেখা যায়। অনেক চিন্তা ভাবনার পরে অবশেষে এটি উত্তর দিল, হিউম্যানস আর দ্য অনলি স্পেসিস দ্যাট ইউজ স্টোরি টেলিং অ্যাজ এ কগনিটিভ এক্সেলিটন। কিন্তু যখন আমি চ্যাট জিপিটি 4 কে এই প্রশ্নটি জিজ্ঞাসা করলাম, সেটি তাড়াতাড়ি উত্তর দিল, তারা খুব বেশি চিন্তা করেনি, যেটি প্রথমে আসলো সেটি দিয়ে দিল। এইভাবে যদি আপনি এই পুরনো চ্যাটবটগুলিকে একটি র্যান্ডম নাম্বার নির্বাচন করতে বলেন, তারা তাৎক্ষণিকভাবে আপনার জন্য একটি সংখ্যা নির্বাচন করে দেয়। কিন্তু আপনি যদি একটি চেইন অফ থট মডেলকে এটি করতে বলেন, তারা এই নিয়ে অনেকক্ষণ চিন্তা করবে। এই স্ক্রিন রেকর্ডিংটি দেখুন, বেচারা ডিপসিক কোন সংখ্যাটি বেছে নেবে তা নিয়ে চিন্তায় পড়ে গেছে। এটি কি আমাকে একটি কমন নাম্বার দেবে, নাকি এটি 0 এবং 1 এর মধ্যে একটি সংখ্যা তৈরি করবে? এটি উদাহরণ হিসাবে 42 নিতে পারে, কিন্তু এটি চিন্তিত যে এটি বললে একটি গ্লিচ হতে পারে, অথবা 17 এবং 73 বিবেচনা করা যেতে পারে। তারপর এটি ভাবছে যে এটিকে 1 থেকে 100 এর মধ্যে একটি সংখ্যা নির্বাচন করতে হবে নাকি, এটিকে সেই সীমার বাইরে যেতে হবে নাকি, কারণ ইউজার সম্পূর্ণরূপে র্যান্ডম একটি সংখ্যার কথা বলেছেন। এটি চিন্তিত যে এটি যাই বেছে নিক না কেন, এটি সম্পূর্ণ র্যান্ডম হবে না। এটি ঠিক এমন একজন ব্যক্তির মতো যে অতিরিক্ত চিন্তা করে। কিন্তু অবশেষে যখন এটি উত্তর দেয়, এটি বলে যে 1 থেকে 100 এর মধ্যে থাকা একটি নাম্বার এবং তারপর 42 নাম্বারটি বেছে নিয়েছে। ডিপসিক প্রকাশের পর এর সবচেয়ে বড় অসুবিধা হলো এর সেন্সরশিপ। আপনি যদি চীনা সরকার এবং রাজনীতি সম্পর্কিত কোনো সমালোচনামূলক প্রশ্ন জিজ্ঞাসা করেন, যেমন 1989 সালে চীনের তিয়ানানাম স্কোয়ারে কি ঘটেছিল, জি জিনপিং এর বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা কি, তাইওয়ান কি একটি স্বাধীন দেশ, মানবাধিকার লঙ্ঘনের জন্য চীন কেন সমালোচিত, এই সমস্ত প্রশ্নের উত্তরে ডিপসিক আপনাকে একই উত্তর দেবে, দুঃখিত আমি এখনো নিশ্চিত নই যে এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে দেব। আসুন গণিত, কোডিং এবং যুক্তির সমস্যা নিয়ে কথা বলি। কিন্তু যদি আপনি ডিপসিককে অন্য কোনো বিশ্বনেতার সমালোচনা করতে বলেন, সে জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প বা পুতিন যাই হোক না কেন, এটি খুব বিস্তারিতভাবে উত্তর দেয়। আসলে চীনে তৈরি এআই মডেলগুলিকে পরীক্ষা হিসেবে প্রায় 70,000 প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, রাজনৈতিকভাবে বিতর্কিত প্রশ্নের এটি নিরাপদ উত্তর দেবে কিনা তা পরীক্ষা করার জন্য। এবং এরপরেই এই চীনা এআই মডেলগুলি এই ধরনের প্রশ্নের উত্তর দিতেই পারে না। চীনের প্রধান ইন্টারনেট নিয়ন্ত্রক সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চীনা তাদের পরীক্ষা করে। এখন কিছু লোক বলছেন যে আমাদের এটি সম্পূর্ণরূপে বয়কট করা উচিত, কারণ এর উত্তরগুলি চাইনিজ প্রোপাগান্ডাতে ভরা। কিন্তু বন্ধুরা, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিপসিক একটি ওপেন সোর্স সফটওয়্যার। এর কোড সার্বজনীনভাবে উপলব্ধ, যে কেউ এটি স্থানীয়ভাবে ডাউনলোড করতে পারে। তাই ডিপসিক ব্যবহারের একটি উপায় হলো এই অ্যাপটি অ্যাপ স্টোর অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে, আর অন্য উপায় হলো এর সম্পূর্ণ কোড ডাউনলোড করে এবং আপনার কম্পিউটার সিস্টেমে রান করিয়ে নিয়ে। এটি করার মাধ্যমে আপনি এর কোড পরিবর্তন করতে পারবেন এবং নিজেই এটি পরিবর্তন করতে পারবেন আপনার ব্যবহারের ধরন অনুসারে।
অন্যান্য আমেরিকান কোম্পানি ইতিমধ্যেই এটি করা শুরু করেছে, যেমন পারপ্লেক্সিটি এআই। তারা ডিপসিক R1 মডেলটি ডাউনলোড করেছে, সমস্ত সেন্সরশিপ মুছে ফেলেছে এবং এখন আপনি পারপ্লেক্সিটিতে R1 মডেলটি ব্যবহার করতে পারেন। একই জিনিস মাইক্রোসফটও করেছে। 29 জানুয়ারি প্রকাশিত এই সংবাদটি দেখুন। ডিপসিক R1 মডেলটি এখন অ্যাজুরি এআই ফান্ডারিতে অ্যাভেলেবেল এবং তারা ঘোষণা করেছে যে শীঘ্রই আপনি কো-পাইলটে এই মডেলটি ব্যবহার করতে পারবেন। এবং যেহেতু এটি ওপেন সোর্স, এটি চীনা উৎপত্তি হওয়া সত্ত্বেও ডিপসিককে অনেক বিশ্বাস করা হচ্ছে। মানুষ এটি ব্যবহার করে আমেরিকান কোম্পানিগুলিকে উপহাস করছে। ওপেন এআই এর মতো কোম্পানি, যার নামে ওপেন শব্দটি আছে, প্রাথমিকভাবে এই কোম্পানিগুলি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা জনসাধারণের জন্য কাজ করবে এবং সবকিছু ওপেন সোর্স রাখবে, কিন্তু বাস্তবে তারা তা করেনি। ইলন মাস্ক প্রায়শই ওপেন এআই কে ট্রোল করছেন ক্লোজড এআই বলে, এবং আজ এই চীনা এআই ওপেন এআই এর চেয়ে বেশি ওপেন। তুলনা করে দেখা যাক টপ এআই চ্যাটবটস যেগুলো আজকের দিনে অ্যাভেলেবেল। ওপেন এআই এর চ্যাট জিপিটি, অ্যান্থ্রোপিক কোম্পানি এর ক্লাউড, গুগল এর জেমিনাই, আলিবাবা আরেকটি চীনা কোম্পানি যার কোয়েন 2.5, মেটা ফেসবুকের কোম্পানির লামা আছে। যদি ডিপসিকের সাথে তুলনা করা হয় তাহলে ফলাফল কি হবে? আর্টিফিশিয়াল অ্যানালাইসিস অনুসারে কোডিংয়ের ক্ষেত্রে ডিপসিক শীর্ষে রয়েছে, তারপরে চ্যাট জিপিটি, ক্লাউড, কোয়েন 2.5 এবং অবশেষে লামা। কোয়ান্টিটিভ রিজনিং এর দিক থেকে ডিপসিক শীর্ষে রয়েছে, তারপর চ্যাট জিপিটি, তারপর কোয়েন 2.5। বৈজ্ঞানিক যুক্তি এবং জ্ঞানের দিক থেকে চ্যাট জিপিটি শীর্ষে রয়েছে, তারপর ডিপসিক, তারপর ক্লাউড এবং অবশেষে লামা। যখন পিসি ম্যাক এআই চ্যাটবট নিয়ে পরীক্ষা করেন, তারা দেখেছে যে সংবাদ সম্পর্কিত জ্ঞানের ক্ষেত্রে ডিপসিক সেরা, গণনার ক্ষেত্রে চ্যাট জিপিটি এবং ডিপসিক সমান, কবিতা লেখার ক্ষেত্রে চ্যাট জিপিটি জিতেছে, টেবিল তৈরির ক্ষেত্রেও, এবং ধাঁধা সমাধানের ক্ষেত্রে ডিপসিক সেরা। আর্টিফিশিয়াল অ্যানালাইসিসের ওয়েবসাইটে গুণমানের দিক থেকে চ্যাট জিপিটি O1 কে 90 রেটিং দিয়েছে এবং ডিপসিক R1 কে 89 রেটিং দিয়েছে। কিন্তু ডিপসিক এর একটি বড় অসুবিধা হলো এর রেসপন্স টাইম। এই গ্রাফটি দেখুন, যেখানে ল্যাটেন্সি দেখানো হচ্ছে, প্রশ্ন জিজ্ঞাসা করার পর প্রতিক্রিয়া পেতে কত সেকেন্ড সময় লাগে। O1 এর সময় লাগে 31.15 সেকেন্ড এবং ডিপসিক এর সময় লাগে 71.22 সেকেন্ড। এই রেসপন্স টাইম আসলে সাম্প্রতিক দিনগুলিতে বৃদ্ধি পাচ্ছে, কারণ ডিপসিক সারা বিশ্বে এত জনপ্রিয় হয়ে উঠেছে যেহেতু সবাই এটি ডাউনলোড করে ব্যবহার করতে চায়। এই কারণে তারা তাদের সার্ভারে সমস্যার সম্মুখীন হচ্ছে, তারা ব্যস্ত থাকে, তাই প্রতিক্রিয়া জানাতে অনেক বেশি সময় লাগছে। তাই এটি একটি বড় অসুবিধা। যদি আপনি চ্যাট জিপিটি O1 এবং ডিপসিক এর তুলনা করেন, অনেকাংশ ক্ষেত্রে ডিপসিক O1 এর তুলনায় অনেক বেশি ইনোভেটিভ। উদাহরণস্বরূপ, এর একটি উদাহরণ হলো এর বিশেষজ্ঞদের মিশ্রণ পদ্ধতি। যখন আপনি চ্যাট জিপিটি O1 কে কিছু জিজ্ঞাসা করেন, এটি একটি একক মডেল হিসাবে কাজ করে। আপনার প্রশ্ন যাই হোক না কেন, চ্যাট জিপিটি আপনার ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং আইনজীবী হবে, কিন্তু ডিপসিক নিজেকে একাধিক বিশেষায়িত মডেলে বিভক্ত করেছে। ডিপসিক এর আলাদা ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং আইনজীবী আছে। আপনার প্রশ্নের উপর নির্ভর করে শুধুমাত্র ইঞ্জিনিয়ার অথবা শুধুমাত্র ডাক্তারকে ডাকা হবে। এর ফলে ডেটা ট্রান্সফারের জন্য সময় কমে যায় এবং দ্বিতীয়ত যেসব প্যারামিটার চালু করে রাখতে হয় তার সংখ্যাও কমে যায়। ঐতিহ্যবাহী মডেলগুলিতে 1.8 ট্রিলিয়ন প্যারামিটার সর্বদা সক্রিয় থাকে। ডিপসিকের 671 বিলিয়ন প্যারামিটার আছে, কিন্তু মাত্র 37 বিলিয়ন প্যারামিটার একটা টাইমে অ্যাক্টিভ থাকে। বাকি প্যারামিটারগুলি কেবল প্রয়োজন হলেই অ্যাক্টিভ হয়। এটি দ্বারা দক্ষতা বহুগুণ বৃদ্ধি হচ্ছে, খরচ কমানো যাচ্ছে। এখন ডিপসিকের বিরুদ্ধে সমালোচনার আরেকটি বিষয় হলো তারা তাদের এআই মডেল সম্পূর্ণরূপে ওপেন এআই থেকে অনুলিপি করেছে বা কপি করেছে। ওপেন এআই দাবি করেছে যে তাদের কাছে প্রমাণ আছে যা দেখায় যে ডিপসিক তাদের মালিকানাধীন মডেলগুলি ব্যবহার করে নিজেদের প্রশিক্ষণ দিয়েছে। তারা দাবি করছে যে তাদের কাছে ডিস্টিলেশন এর প্রমাণ আছে, যেখানে বড় মডেলগুলি থেকে আউটপুট ব্যবহার করা হয় ছোট এআই মডেলগুলির কর্মক্ষমতা উন্নত করার জন্য, ছোট মডেলগুলিকে কম খরচে একই ফলাফল দিতে সাহায্য করার জন্য। কেউ একজন টুইট করে বলেছেন যে চোরের ঘরে চুরি হয়েছে। বিষয়টি হলো কিছুটা হলেও চ্যাট জিপিটি ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র কপি করে নিজেকে প্রশিক্ষণ দিয়েছে। লেখকদের অনুমতি ছাড়াই অনেক বই ব্যবহার করা হয়েছে তাদের মডেলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। এই কারণেই 17 জন বিখ্যাত লেখক, গেম অফ থ্রোনসের লেখক জর্জ R.R. মার্টিন সহ 2023 সালের সেপ্টেম্বরে ওপেন এআই এর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা দায়ের করেছেন। নিউ ইয়র্ক টাইমসও ওপেন এআই এবং মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা দায়ের করে রেখেছে। এছাড়াও 8টি আমেরিকান সংবাদপত্র এবং অনেক কানাডিয়ান সংবাদপত্র ওপেন এআই এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এই কারণেই এই ধরনের মিম ভাইরাল হচ্ছে, যেখানে ওপেন এআই মাছ ধরছে, বালতিতে রাখছে, ডিপসিক সেই বালতি থেকে মাছ ধরছে। ব্যবহারকারী হিসাবে এটি আমাদের জন্য ভালো, কিন্তু দেশ এবং কোম্পানির পর্যায়ে আমরা এআই যুদ্ধের সূচনা দেখতে পাচ্ছি। 2022 সালে আমেরিকান সরকার রপ্তানিতে নিয়ন্ত্রণ লাগায় যাতে এআই প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কম্পিউটার চিপগুলি অন্যান্য দেশগুলি ব্যবহার করতে না পারে, বিশেষ করে চীনা এআই কোম্পানিগুলি। এতে এনভিডিয়া এর H100 চিপ অন্তর্ভুক্ত ছিল। চীনা কোম্পানিগুলি এটি কিনতে অক্ষম ছিল। এটি ডিপসিক এর জন্য সমস্যাযুক্ত ছিল, কারণ তাদের এআই মডেলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার জন্য এনভিডিয়া এর পুরনো কম্পিউটার চিপগুলি ব্যবহার করতে হচ্ছিল। আমেরিকা যথাসাধ্য চেষ্টা করেছিল অন্য কোনো দেশ যাতে তাদের মতো ফাউন্ডেশনাল এআই মডেলগুলি তৈরি করতে না পারে, কারণ তাদের কাছে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় কম্পিউটার চিপগুলি নেই। তাই ডিপসিক এর কর্মরত ব্যক্তিরা বাধ্য হয়েছিল নতুন কিছু করার। তারা এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যাতে খুব কম খরচ লাগছে,
খুব কম রিসোর্স ব্যবহার করে তা আরো দক্ষতার সাথে কাজ করছে। বন্ধুরা, এই কারণেই এনভিডিয়া এর স্টক সবচেয়ে বেশি কমেছে। কারণ কয়েক মাস আগে পর্যন্ত মেটা, ওপেন এআই এবং গুগলের মতো কোম্পানিগুলি দাবি করেছিল যে আমরা যদি এআই কে আরো উচ্চ স্তরের স্কেলে নিয়ে যেতে চাই, আমাদের আরো চিপ, আরো শক্তি এবং আরো টাকার প্রয়োজন হবে। কিন্তু ডিপসিক এটা করে দেখিয়েছে যে কম অর্থ, কম শক্তি এবং পুরনো কম্পিউটার চিপ ব্যবহার করে। আমাদের এটিকে একটি মোটিভেশন হিসাবে দেখা উচিত। যদি এটি চীনে করা যায়, ভারতীয় করা যেতে পারে। ভারতীয়দেরও এই ধরনের উদ্ভাবনের ক্ষমতা রয়েছে। আমাদের কেবল মনোযোগ এবং শক্তি সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। ব্যক্তিগত স্তরে এই সুযোগটি কাজে লাগানো, এআই এর ক্ষেত্রে নিজেকে উন্নত করতে আপনি যদি এখনো শুরু না করে থাকেন, আপনি দেরি করেননি। এআই ব্যবহার শেখার এটাই সঠিক সময়। আপনার উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য এতে কোনো সন্দেহ নেই যে যারা এখন এই প্রযুক্তিকে ব্যবহার করবে না, ভবিষ্যতে তারা পিছিয়ে থাকবে। কল্পনা করা কঠিন ভবিষ্যতে বিশ্বব্যাপী প্রতিটি ক্ষেত্রে এআই কতটা প্রভাবশালী হবে। অনেক ধন্যবাদ সবাইকে।